গান কি শোনা যাচ্ছে নাকি? এই জন্য আগেই বললাম। হুম, তাহলে ধরেন আজকে গানের মধ্যে সেই ক্লাস হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। ইলাস্ট্রেটরে আজকে আমাদের প্রথম ক্লাস। হ্যাঁ, তো ফটোশপে যা হয়েছে, ইলাস্ট্রেটরে আপনাদেরকে বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে, করতে হবে। এবং ইলাস্ট্রেটর অনেক ইজি ফটোশপের চেয়ে। যারা নতুন আছেন, একবারই বিগিনার, আমার মনে হয় না যে তাদের জন্য খুব জটিল মনে হবে। আই হোপ আপনারা খুব এনজয় করতে পারবেন এই সফটওয়্যারটা এবং খুব ভালোভাবে শিখতে পারবেন। ঠিক আছে? তো আমাদের ফটোশপের মতো ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আমাদের একটা ডকুমেন্ট লাগবে। বাট আমরা ফটোশপে যেটাকে ডকুমেন্ট বলেছি, ইলাস্ট্রেটরে এসে আমরা ঠিক সেটাকেই আর্টবোর্ড বলবো। ঠিক আছে? তো আমরা আসলে এই আর্টবোর্ডটা কিভাবে সেট আপ করতে পারি, কিভাবে নিতে পারি, সেটা আমরা দেখবো আজকে প্রথম ক্লাসে। এবং আরেকটা বলে রাখি, আজকের ক্লাসটা আমাদের একটু লম্বা হবে, একটু বড় হবে, এবং আজকে আমরা ক্লাসটাতে আপনাদেরকে বেশ কিছু টুল দেখাবো। ঠিক আছে? সো যদি একটু, যেহেতু বড় ক্লাস হবে, একটু যদি হয়তো 2-3টা পার্ট হবে, যদি একটু কারো বোরিংনেস চলে আসে তাহলে বলবেন। হ্যাঁ, আমরা ওই সময়টা হয়তো অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করবো। ডকুমেন্ট নেয়ার ক্ষেত্রে ফটোশপে আমরা ঠিক যেভাবে ডকুমেন্ট নিয়েছি, ইলাস্ট্রেটরে আমরা ঠিক সেভাবে ডকুমেন্ট নিব। তো ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম ক্রিয়েট নিউ এ ক্লিক যদি করি, ক্রিয়েট নিউ থেকে আমাদের সেম ফটোশপের মতোই সেম একটা পপ আপ আসবে বা সেম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা জানি যে প্রিসেট ডিটেলস, এখানে আমাদের নাম দিতে হবে। আমরা যদি নাম দেই GD25, দেন আমাদের ওয়াইড এবং হাইট যে আছে সেটা আমাদের সেট করতে হবে। আমাদের এখানে একক আছে, কোন এককগুলো নিয়ে আমরা বেসিক্যালি কাজ করি। আমাদের এখানে শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন যে আমরা বেসিক্যালি যখন লোগো ডিজাইন করব, লোগো ডিজাইনের মধ্যে ইঞ্চি, মিলিমিটার এই এককগুলোর চেয়ে আমরা সবচেয়ে বেশি পরিমাণে এই পয়েন্ট, এই এককটা ব্যবহার করি। ঠিক আছে? তো আমরা এখানে পয়েন্টই নিচ্ছি। আপনারা আপনাদের কাজের প্রয়োজনে যখন প্রিন্ট ডিজাইন করবেন তখন ইঞ্চি নেবেন, যখন ওয়েবের জন্য কোনো কিছু ডিজাইন করবেন তখন পিক্সেল নেবেন। তো আমরা পয়েন্ট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আপনাদের এই অভ্যাসটা এখনো গেল না, এই ক্লাসে লেট করে জয়েন করা। আচ্ছা, তো আমরা যদি স্ক্রিনে আসি, তো দেখা যাক যে আমাদের আসলে কি পাই বা কি দেখা যায়। ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? তো তো এখানে আমরা 1000 পিটি 1000 পিটি দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। দেন এখানে আপনারা ওরিয়েন্টেশনের যে দুইটা বিষয় আছে, এই ওরিয়েন্টেশনের বিষয় দুইটা আপনাদেরকে ঠিক করতে হবে। ঠিক আছে? এখন আপাতত ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে না। ওরিয়েন্টেশন না চেঞ্জ হওয়ার কারণটা হলো আমাদের একটা স্কয়ার দেয়া আছে। ঠিক আছে? এখানে যদি আমরা 500 দিতাম বা 800 দিতাম তাহলে দেখেন এটা চেঞ্জ হবে। ওরিয়েন্টেশনটা কিন্তু এখন চেঞ্জ হবে। আমি 800 দিলাম, দেখেন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? দেখেন, আমি যখন এখানে চেঞ্জ করছি ওরিয়েন্টেশন, আমার যে এখানকার যে ভ্যালু, এইখানকার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এরপর তো আমি আপাতত স্কয়ারে নিচ্ছি, আমি 1000-ই নিচ্ছি, 1000-এ নিচ্ছি। এরপর দেখবেন পাশে একটা ছোট্ট কথা লেখা আছে আর্টবোর্ড। আমার এখানে আর্টবোর্ড 3 করা আছে। তো আর্টবোর্ডের এই বিষয়টা কি, আর্টবোর্ডের এই বিষয়টাতে আসার আগে আমি এটাকে 1 করে নিচ্ছি। দেন এখানে যে ভ্যালুটা চেঞ্জ করলে কি হয় না হয় এগুলাতে আসতেছি। দেন এইখানে আরেকটা যে বিষয়টা আছে ব্লিড, ব্লিডেও আমরা সেকেন্ড স্টেপে আসবো যে আসলে ব্লিড নিয়ে আমরা কি করবো, ব্লিড দিয়ে কি করতে হয় এখান থেকে। এই অবস্থায় যদি আমরা মোর সেটিং এবং এখানের যে বিষয়গুলো, এগুলাতে অ্যাডভান্সের এই বিষয়গুলো আপনারা প্রত্যেকেই জানেন। যেমন কালার মোড, কালার মোডের যে বিষয়টা আমরা যখন ওয়েবের জন্য ডিজাইন করব তখন ওখানে RGB দিব, এবং যখন প্রিন্ট রিলেটেড ডিজাইন করব তখন এখানে CMYK কে দিব। এবং এখানে যে আমাদের ইফেক্ট, যেটা আমরা যেটাকে রেজুলেশন বলি, এটা যখন আমরা ওয়েবের জন্য করব তখন 72, এবং যখন আমরা প্রিন্ট করব তখন আমরা এখানে 300 দিয়ে করব। যেহেতু আমরা CMYK দিয়েছি এই জন্য আমরা এখানে 300 নিচ্ছি। দেন প্রিভিউ মোড, যেটা প্রিভিউ মোডটা আমরা চেঞ্জ করব না, পিক্সেল বা ওভারলে বা ওভার প্রিন্ট করব না, আমরা যেটা ডিফল্ট আছে আমরা ডিফল্টই দিব, দিয়ে আমরা ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করলে একটু লোড নিচ্ছে পিসিটা, দেখেন। ক্রিয়েট করলে আপনাদের সামনে একটা যে সাদা আপনারা যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আপনাদের আর্টবোর্ড, বা আমরা ফটোশপে যেটাকে বলেছি যে
ডকুমেন্ট, তো আমরা এটা ইলাস্ট্রেটর এসে বলবো আর্টবোর্ড। বাট ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো একেবারে বেসিক পার্থক্য। এই পার্থক্যগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমরা যদি একটু ফটোশপটাকে ওপেন করে নেই, তাহলে আপনাদের বিষয়গুলো বেশি ক্লিয়ার হবে। এক কথায় যারা নতুন আছেন তাদের জন্য বিষয়গুলো আরো বেশি বোধগম্য হবে। হ্যাঁ, ডকুমেন্ট নেওয়া নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, যারা আপনারা আগে থেকে জানেন তাদের তো সমস্যা নেই, যারা একবারেই নতুন বা যারা একবারেই বিগিনার তারা কিন্তু কথা বলবেন। ক্লাসে এই বিষয়টা খেয়াল করছি যে যারা বিগিনার তারা কিন্তু মুখ খোলেন না, এটা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, আচ্ছা, ডকুমেন্ট নেওয়াটা আচ্ছা আমি দেখাবো। ডকুমেন্টে যেহেতু আমাদের এখনো পার্ট অনেক বাকি আছে, তো বিষয়টা দেখাবো, সমস্যা নেই যে কিভাবে আমরা ডকুমেন্ট নেই। বেসিক যে পার্থক্যগুলো আছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের, এই পার্থক্যগুলো এখন একটু দেখেন। তো আমি ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। কি বাবু হয়েছে? তো দেখেন আমরা ফটোশপে ওপেন করে ফটোশপের ডকুমেন্টটা নিচ্ছি। ডকুমেন্ট যে ফটোশপে আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে সেইভাবে যদি আমরা ডকুমেন্টটা নেই, তাহলে দেখেন বেসিক পার্থক্যগুলো কিন্তু মনে রাখবেন। তো আমরা এখানেও পয়েন্টে নিতে পারি, এখানে আমাদের পয়েন্ট আছে, ঠিক আছে। তো আমরা যেহেতু ওখানে 1000 নিয়েছি, এখানে যদি আমরা 1000 নেই, 1000, এবং এখানে যদি আমরা 1000 নেই, 1000 যদি নেই 72 আর এখানে দিয়ে আমরা ক্রিয়েট করলাম। তো এইখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যগুলো দেখেন, সুবিধাগুলো দেখেন, যেটা আপনাদের কাজ করার জন্য খুব 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 বেশি মজা পাবেন। হ্যাঁ, এবং এই বিষয়গুলো এখন থেকে ভালো করে যদি আত্মস্থ করতে পারেন, আমাদের সামনে যে আমরা ডিজাইনগুলোতে আসতেছি এই ডিজাইনগুলো খুব অনায়াসে করতে পারবেন। তো দেখেন ফটোশপে আমরা এটাকে ডকুমেন্ট বলেছি এবং আমরা ইলাস্ট্রেটরে এটাকে বলছি আর্টবোর্ড। এই দুইটাকে আমরা যদি মিনিমাইজ করি তাহলে আপনাদের কাছে এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে যে আসলে কোনটাতে কখন যাচ্ছে। তো এই জন্য আমি দুইটাকে মিনিমাইজ করে নিলাম। দেখেন একটা স্ক্রিনে দুইটাকে যদি আমি মিনিমাইজ করে নেই, এই দরজাটা চাপাই দেওয়া হবে, দিয়ে রান্না করো। আচ্ছা দেখেন আমি দুইটাকে মিনিমাইজ করেছি এবং দুইটাকে মিনিমাইজ করে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। এটা কিন্তু ইলাস্ট্রেটর এবং এটা কিন্তু ফটোশপ, ঠিক আছে। তো এখানে বেসিক পার্থক্যগুলো কি কি, একটু বেসিক পার্থক্যগুলো দেখেন। বেসিক চাল যাচ্ছে টাকা দিছিল, টাকা অন্য নাম্বারে দিয়ে বেসিক পার্থক্যগুলো দেখেন। টাকা দিছে, টাকা এক নম্বর পড়ে যাচ্ছি না। আমার পাশে কি শব্দ হচ্ছে ভাই? আমার পাশে তো কোনো শব্দ হচ্ছে না। এটা ভাই আপনাদেরকে আমি আগেই বলছি, আজকে ক্লাস শুরুর আগেই বলছি যে আজকেরটা এটা মানায় নিতে হবে, কিছু করার নেই। আমি ভাই বাসায় থাকি না, এটা আপনাদেরকে আগে বলছি যে আমি মেসে থাকি। সো আমার মেসের পাশের মেসে আজকে হচ্ছে কি বলবো পিকনিক। সো এখানে কিছু করার নেই। তো এখানে যে বিষয়টা সেটা হলো আপনারা এই ফটোশপ যখন শেখানো হয়েছে, ফটোশপের মধ্যে এই ডকুমেন্টের মধ্যে যা করছেন ঠিক সেই কাজটুকুই দৃশ্যমান ছিল। এই ডকুমেন্টের বাইরে যে যা কিছু করছেন সেটা দৃশ্যমান নয় বা দেখা যায় নাই। বাট ইলাস্ট্রেটরে এই জিনিসটা না। ইলাস্ট্রেটরে এখানে মজার যে বিষয়টা সেটা হলো দেখেন আমরা যদি একটা শেপ নেই, এখান থেকে সর্বপ্রথম কালার চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে স্টকটাকে অফ করে দিচ্ছি। দেন আমরা যদি একটা শেপ নেই, দেখেন আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এই শেপটা যখন আমাদের এই সাদা আর্টবোর্ডটার মধ্যে আছে তখনও দৃশ্যমান, আবার যখন আমরা এই আর্টবোর্ডের বাইরে নিয়ে গিয়েছি তখনও দৃশ্যমান। দেখেন দেখা যায়। তাই নয়, আমরা যদি এটাকে একবারে বাইরে নিয়ে যাই তবুও দৃশ্যমান। তাহলে আমরা এই জায়গাটুকুকে যদি বলি আর্টবোর্ড, তাহলে এই গ্রে অংশটুকুকে কি বলবো? ইলাস্ট্রেটরে এই গ্রে অংশটুকে বলবো আমরা ওয়ার্ক স্টেশন, এবং আমাদের যে এই সাদা অংশটা আছে এই সাদা অংশটাকে আমরা বলবো আর্টবোর্ড। বাট এই সেম কাজটা যখন আপনি ফটোশপে করতে যাবেন, ফটোশপে এটা হবে না।
ফটোশপে যখন করতে যাবেন তখন দেখেন কি হচ্ছে, আমাদের এখানে ব্ল্যাক আছে, আমরা যদি একটা শেপ নেই, শেপ নেওয়ার পর দেখেন আপনি এই শেপটাকে যখন সাদা এরিয়ার বাইরে নিয়ে যাচ্ছেন, এটা কি দৃশ্যমান থাকতেছে? দেখেন থাকতেছে, থাকতেছে না। এবং তো এইটা আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করে এই জায়গায় একটা মজা আছে যে আপনি যখন ফটোশপে কাজ করবেন তখন এই আর্টবোর্ড আপনার ডকুমেন্টটুকুর ভিতরেই সবকিছু করতে হবে, বাট ইলাস্ট্রেটরে যখন কাজ করবেন তখন আপনি এই ওয়ার্ক স্টেশনটাকে অনায়াসে ইউজ করতে পারবেন। আরেকটা বিষয়, আপনাদের যখন ফটোশপ দেখাইছি তখন আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ফটোশপ হলো আপনার রাস্টার বেস সফটওয়্যার, ঠিক আছে, অথবা রাস্টারাইজ সফটওয়্যার, বাট ইলাস্ট্রেটর হলো আপনার ভেক্টর বেস সফটওয়্যার। বা তো এই রাস্টারেরটা আপনাদেরকে বুঝাইছিলাম যে এটা পিক্সেলেট হয়ে যায়, বাট এইটা যে এই ভেক্টরটা কি জিনিস, বা আমি বলেছিলাম যে এটা আমরা যতই জুম করি না কেন এটা ফাটবে না। এই জিনিসটা আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করার জন্য যদি আমরা একটু টাইপ টুল নেই, টাইপ টুল নিয়ে কোনো কিছু একটা লিখি, হ্যাঁ, তাহলে আসলে বুঝতে পারবেন ভালো। দেখেন এখানে যাই লেখা থাক, লোরেম ইপসাম লেখা আছে, ঠিক আছে, আমি এই লোরেম ইপসামটাকে এডিট করে যদি লিখি GD25 আপনাদের ব্যাচ কোড দিলাম, হ্যাঁ, দেওয়ার পর আমরা যদি এটাকে বোল্ড কোনো ফন্ট ইউজ করি তাহলে আসলে কি হয়, ঠিক আছে, বা এটাকে যদি আমরা এই অবস্থায়ও রাখি তাহলে কি হয় দেখেন, আমরা এটাকে একটু বড় করে নিই, আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করার পর আমরা যদি এই সফটওয়্যারটাকে ফুল সফটওয়্যারটা করি, করার পর দেখেন আমি এটাকে জুম করছি, দেখেন জুম করছি আমি, এবং এই নিচের এই কর্নারে খেয়াল করবেন কত পার্সেন্ট জুম হচ্ছে। দেখেন আমি কিন্তু এটাকে জুম করছি, ঠিক আছে, দেখেন 64,000% জুম হয়েছে। কিন্তু দেখেন তো আপনি এক চুল বা একটা কোথাও পিক্সেল দেখতে পাচ্ছেন? এই সেম কাজটা আমরা ফটোশপে করব। ফটোশপটাকে আমরা ফুল স্ক্রিন করে নেই, দেন আমরা যদি টাইপ টুল নিয়ে এখানে আমরা কি লিখব, কন্ট্রোল টি করে GD25, এবং আমরা এখন এইটাকে আমরা এখন জুম করব, ঠিক আছে, দেখেন কত পার্সেন্ট জুম করছি বলেন তো? 400। কত পার্সেন্ট জুম হয়েছে? 12,800। এটা কিন্তু অলরেডি পিক্সেল হয়ে গেছে, খেয়াল করেন পিক্সেল হয়ে গেছে। তাহলে এখন নিশ্চয়ই আপনার বিষয়টা ক্লিয়ার যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে আমরা বেটার বলে কথা নয়, দুইটা দুই জাতের সফটওয়্যার। এটা যা করতে পারবেন ওইটাতে করতে পারবেন না, ওইটাতে যা করতে পারবেন এটাতে করতে পারবেন না। দুইটাই বেটার, দুইটার কাজের ধরন আলাদা। কারণ আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি এখন হার্ডওয়্যারের কাজ করাইতে চান সে কিন্তু করতে পারবে না, পারবে? ডাক্তারকে দিয়ে যদি এখন বিল্ডিং বানাইতে চান তাহলে হবে না, বিল্ডিং বানানোর জন্য আর্কিটেকচার ইঞ্জিনিয়ারই লাগবে। তো আপনার ইলাস্ট্রেটর হলো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আর আপনার ফটোশপ হলো মেকআপ আর্টিস্ট বা মেকআপ এক্সপার্ট, যেটাই বলেন না কেন। বিউটি এক্সপার্ট হলো ফটোশপ, আর আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হলো ইলাস্ট্রেটর। আচ্ছা, এটা গেল একটা বেসিক বিষয়, যে জিনিসটা আপনারা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য আপনাদের বোঝাইলাম, ঠিক আছে। এখন ইলাস্ট্রেটরের আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো, যে ফটোশপে আমরা করতে পারিনি বাট ইলাস্ট্রেটরে আমরা করতে পারবো। সেটা হলো আমরা ফটোশপে কোনো শেপকে
কাটতে, ভাঙতে, বাঁকাতে এগুলো পারি নাই। বাট আপনি ইলাস্ট্রেটরে যখন আসবেন, একটা শেপকে আপনি অনায়াসে আপনার ইচ্ছে মতো বাঁকাতে পারবেন, কাটতে পারবেন, ঠিক আছে। এবং ইলাস্ট্রেটরে যখন আমরা শেপ করতে গিয়েছি, তখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছি, বা মডিফাই যেমন করতেছে সেরকম করতে পারিনি। বাট আমরা ফটোশপে এই জিনিসটা পারবো, ইলাস্ট্রেটরে আমরা এটা পারবো, ইলাস্ট্রেটরে পারবো, ফটোশপে পারবো না। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, আমাদের এই ডকুমেন্ট সেটআপের যে বিষয়গুলো বাদ রয়েছে সেই বিষয়গুলো এখন আপনাদেরকে দেখানো হবে। তো আমি যদি এটাকে কেটে দেই, কেটে দিয়ে আবারও যদি আমি একটা নতুন ডকুমেন্ট নেই, দেখেন আমি যদি একটা নতুন ডকুমেন্ট নেই, নতুন ডকুমেন্টে আমাদের এতটুক পর্যন্ত সব ঠিক আছে। তারপর এখানে একটা কথা ছিল আর্টবোর্ড। হোয়াট ইজ আর্টবোর্ড? আর্টবোর্ডটা হলো যে সাদা যে ডকুমেন্টটা বা সাদা যে অংশটা দেখাচ্ছিলাম সেটা আপনি আসলে কতটা নিতে চান। তো এখানে যদি আপনি আর্টবোর্ড 2 করে দেন বা 3 করে দেন বা 4 করে দেন, আমি 4 করে দিচ্ছি, বাকি সবকিছু সেম রাখছি, রেখে ক্রিয়েট করছি। দেখেন, এবার দেখেন কি হয়। কয়টা আর্টবোর্ড চলে এসেছে? তো আমাদের আসলে 4টা আর্টবোর্ড কেন প্রয়োজন হবে? মনে করেন আপনি বিজনেস কার্ড ডিজাইন করছেন, অথবা ফ্লায়ার ডিজাইন করছেন, অথবা ব্রোশিওর ডিজাইন করছেন। তো এক পার্ট কিন্তু না। আপনি বিজনেস কার্ড আমরা মোটামুটি সবাই চিনি বা সবাই জানি। তো বিজনেস কার্ডের একটা ফ্রন্ট পার্ট থাকে, একটা ব্যাক পার্ট থাকে। আপনি যখন একটা ফ্লায়ার ডিজাইন করবেন, ফ্লায়ারের একটা ফ্রন্ট পার্ট থাকবে আর একটা ব্যাক পার্ট থাকবে। আপনি যখন ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন করবেন, তখন কিন্তু ফ্রন্ট ব্যাক থাকবে, একটা আর্টবোর্ডকেই 3 3 6 ভাগ করতে হবে, ফ্রন্ট ব্যাক মিলে। তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমরা একের অধিক আর্টবোর্ড এখান থেকে নিতে পারি, আমরা ওখানে সিলেক্ট করে দিয়ে নিতে পারি। এখন আপনাদের আরেকটা বিষয় বলি, যে ওইখানেই সিলেক্ট করতে হবে এমন কোনো কথা আছে? নাইলে আমরা কি সিলেক্ট করতে পারবো না? পারবো। এবং সেটা হলো কি, আমরা এই নিচের দিকে যদি খেয়াল করি, যে এই টুলটার নাম হলো আর্টবোর্ড টুল। এই টুলটা কি করে? এই টুলটা হলো, আপনি চাইলে কোনো আর্টবোর্ডকে ডিলিট করে দিতে পারবেন, আবার আপনি চাইলে কোনো আর্টবোর্ডকে কপি করতে পারবেন। যে কাজটা আমরা এই যখন ফাইল সেট আপ করেছি তখন যেখান থেকে যেভাবে আমরা করেছি, আমরা চাইলে এখান থেকে করতে পারবো। সেটা কিভাবে? সে আপনি একের অধিক আর্টবোর্ড চাচ্ছেন, তাহলে আর্টবোর্ড টুলে ক্লিক করেন, আপনার এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে যাবে। আপনি কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে টান দেন, ঠিক আছে? অল্ট বাটন চেপে ধরে টান দেন, আপনার আর্টবোর্ডটা কপি হয়ে গিয়েছে। দেখেন, অল্ট বাটন চাপে ধরে আমি নিচে শিফট চেপে টান দিলাম একবার সোজা করার জন্য, এটা আমার স্ট্রেট সোজা হয়ে গেল। বোঝা গেছে নাকি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কপি ছাড়া আর্টবোর্ড আগে। আপনি ফার্স্ট প্রথম যে চারটা নিয়ে আসছি, এই চারটা নিয়ে আসবেন, এইখানে জাস্ট কোয়ান্টিটি, আর্টবোর্ড নাম্বারটা চেঞ্জ করে দিবেন। এখানে আমি 5টা দিলাম, 5টা দিয়ে যদি ক্রিয়েট করি, এখন আমার 5টা আর্টবোর্ড আসবে। দেখেন 5টা আর্টবোর্ড চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, একই পেজের উল্টা পাশ হবে বলতে? উল্টা বলতে আমি কথাটা বুঝি নাই আপনার। হ্যাঁ, শোনেন, এখানে উল্টা ওইরকম উল্টা হওয়ার কোনো কিছু নাই। ডিজাইন যখন আপনি করবেন তখন উল্টা পাল্টা এরকম কোনো কিছু করবেন না। ডিজাইন আমরা একভাবেই করব, ডিজাইন আমরা সোজাভাবেই সবগুলোতেই করব। বাট আমরা যখন ডিজাইনটা প্রিন্ট করব, এই ডিজাইনটা তো আমরা প্রিন্ট করব, তাই না? তো প্রিন্ট করার জন্য আমাদেরকে এখানে ডিজাইনটা করতে হবে। তো করার পর আপনি এটাকে ফ্রন্ট করলেন, তারপর আপনি আবার আরেকটা নতুন ডকুমেন্ট নেবেন, ডকুমেন্টে আবার ব্যাক সাইডটা করবেন। তাহলে আমরা এইভাবে যদি প্রেসে যখন প্রিন্ট করতে পাঠাবো, যখন ক্লায়েন্টকে পাঠাবো, তখন একটা ডিজাইনের জন্য তো আমাদেরকে অনেকগুলো ডকুমেন্ট পাঠাইতে হবে। তো ক্লায়েন্ট নিজেও কনফিউজ হয়ে যাবে। ওর চেয়ে যদি আমরা এইখানে একটা ডকুমেন্টের মধ্যেই বা একটা আমাদের ফাইলের মধ্যে যদি অনেকগুলো আর্টবোর্ড নেই, নিয়ে যদি সিরিয়াল ওয়াইজ বসাই, তখন তো এটা ক্লায়েন্টের জন্য সুবিধা, তাই না?
একটা ফাইলের মধ্যে সব দিতে পারবেন। এবং এটা আপাতত শুধু শিখে রাখেন কিভাবে করতে হচ্ছে। যখন আপনারা ডিজাইনে ঢুকবেন, তত্ত্বীয় ক্লাসের চেয়ে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু হলো বেশি বোঝা যায়। সো এখন খালি বোঝেন যে কেমনে হচ্ছে, যে এমন এমন অমুক জায়গায় যায় অমুক। তারপর যখন ডিজাইনে চলে যাবেন তখন বুঝতে পারবেন যে কেন ওইটা শিখেছিল, আমাকে এখন এইভাবে করতে হবে। কারণ টুল দেখানোর সময় কিন্তু আমি টুল দেখায় যাব, টুল ভালো করে বুঝবেন, যে এমন করে দেখাবো এইভাবে প্র্যাকটিস করবেন। ডিজাইনে যাওয়ার পর বলেন না ভাই এটা কেমন করে হইলো। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও এই জিনিসটা করছি, ট্রেনার যখন আমাকে টুল দেখাইছে আমার মনে হয়েছে আমি তো এগুলো সব পারি, আমি আর প্র্যাকটিস করি নাই। বাট যখন ডিজাইন করতে যায় তখন আমি কই এটা কেমন করে করে। সো এটা যেন আপনাদের না হয়, ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন যে আর্টবোর্ড ডিলিট করে দিবেন। আর্টবোর্ড কিভাবে ডিলিট করবেন? জাস্ট এই আর্টবোর্ড টুলে ক্লিক করেন, আপনার যেটাকে ডিলিট করতেছেন, আর্টবোর্ড 1 করবেন না 2 করবেন। তা আমি চাচ্ছি যে 2 করব। 2 সিলেক্ট করেন, ডিলিট বাটন চাপেন, আপনার আর্টবোর্ড ডিলিট হয়ে গিয়েছে। এটা নিয়ে কোনো কনফিউশন? লেয়ার, রাইট। এতক্ষণ ধরে এটার জন্য ওয়েট করছিলাম যে লেয়ারের কথা আপনারা বলবেন। এখানে লেয়ার আছে, ঠিক আছে? এখানে যে লেয়ার নাই এই কথাটা ভুল, লেয়ার আছে, কিন্তু লেয়ার নিয়ে আপনাদেরকে এখানে চিন্তা করার দরকার নেই। কথা কি বোঝা গেছে নাকি বোঝেন নাই? লেয়ার আছে, লেয়ার নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। লেয়ার যখন বোঝানোর প্রয়োজন হবে, লেয়ারের যখন কাজ আসবে তখন দেখানো হবে যে লেয়ার কোথায়, যে আপনি চাইলে লেয়ারকে এডিট করতে পারবেন, ঠিক আছে? আপনারা যদি কেউ মোশন গ্রাফিক্স এর কাজ করেন, ঠিক আছে, অথবা অ্যানিমেশনের কাজ করেন, তখন ইলাস্ট্রেটরের কোনো ফাইল তৈরি করতে গেলে তখন আপনাদের এই লেয়ার গুলো দরকার হবে। তা ব্যতীত আপনারা যে কাজগুলো আপনাদেরকে দেখানো হবে এগুলাতে খুব বেশি একটা লেয়ার এডিটের প্রয়োজন হবে না। কথা কি ক্লিয়ার? আপনাদের এই ফটোশপের লেয়ারের ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু ইলাস্ট্রেটরে নিয়ে আসা। লেয়ার হারা যায়, এই সমস্যা সে সমস্যা, এখানে শুধু কাজ করবেন, লেয়ার কোথায় হচ্ছে হোক, লেয়ারের মতন লেয়ার হোক, কত কোটি লেয়ার হয় হোক, বাট এখানেও লেয়ার আছে। আচ্ছা, এখন নেক্সট বিষয়টাতে যাই। সেটা হলো যে এইখানে আরেকটা বিষয় আছে ক্রিয়েট নিউ থেকে, সেটা হলো ব্লিড। ব্লিডটা কি? ব্লিড কথাটা কিন্তু ব্লেডের সঙ্গে সম্পৃক্ত। ব্লেড সবাই চেনেন তো নাকি? ব্লেড দিয়ে কি করে? কাটাকাটি করে। তো এই ব্লেডটার সঙ্গে কিন্তু এই ব্লিড সম্পর্কটা সম্পৃক্ত। আপনারা কি কেউ কখনো প্রেসে গিয়েছিলেন? আচ্ছা, প্রেসে যদি কেউ গিয়ে থাকেন তাহলে চিন্তা করবেন এই ভোটের পোস্টার বলেন, আপনার পড়ার বই বলেন, বিজনেস কার্ড বলেন, এগুলো কিন্তু আসলে একটা একটা করে কখনো প্রিন্ট করে না। সে আপনি বিজনেস কার্ড করতে দিচ্ছেন, আপনি আপনার জন্য কিন্তু একটা বিজনেস কার্ড কখনোই প্রিন্ট করবে না। তারা কি করে? কমপক্ষে 500-1000 প্রিন্ট করে, এবং এগুলো কিন্তু অনেক বড় বড় পেজের মধ্যে থাকে। তো পেজটা যখন করে তারপর এগুলোকে কি করে? কাটে। একটা এটার চেয়েও সহজভাবে যদি বুঝাই, ছবি তো সবাই আমরা প্রিন্ট করি, প্রিন্ট করি না? ছবিগুলো কিন্তু একটা পেপারের মধ্যে, আপনি যা বললেন আমাকে 20 কপি ছবি দেন, একটা পেপারের মধ্যেই 20 কপি বের করে, তারপর কি করে? ক্যাচি দিয়ে কেটে দেয়। যখন আপনি বিজনেস কার্ড বা প্রিন্ট ডিজাইন এগুলো যখন করতে দেন, তখন এরাও কিন্তু একবারে হাজার হাজার প্রিন্ট করে এদের বড় মেশিনে। প্রিন্ট করার পর তখন এরা এগুলোকে কাটে। এখন কাটার সময় মনে করেন একটু 19-20 হয়ে গেছে, এটা হইতেই পারে, তাই না? তো 19-20 হয়ে গেলে যাতে আপনার ভ্যালুয়েবল ইনফরমেশনটা অথবা আপনার এমন কোন ইম্পর্টেন্ট তথ্য যাতে কেটে না যায়, বা ওই সামান্য একটু নড়ে যাওয়ার জন্য যাতে টোটাল আপনার ডিজাইন বলেন বা ওই জিনিসটা যাতে ডিস্ট্রয়েড না হয়ে যায়, এই জন্য একটা অংশ সবসময় রাখা হয় যেটা হলো ব্লিড। যখন আমরা ডিজাইনে যাবো তখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে সেভ এরিয়া কোনটা এবং ব্লিড কোনটা, কেন আমরা সেভ এরিয়া রাখবো, কেন আমরা, জি, এই গুরুত্বটাই হলো ব্লিড। তো এই ব্লিডটা আপনারা এইখান থেকেও সেট আপ করে দিতে পারেন, অথবা আমরা যখন ডিজাইন করব তখন আমরা ভিতর থেকেও সেট আপ করে নিতে পারি। বাট আমরা বেশিরভাগ সময় এখানে সেট আপ করবো না। বাট আপনি শিখে রাখার জন্য এখানে করেন যে আসলে আমরা কিভাবে ব্লিডটা রাখবো। তো এখানে একটা মজার বিষয় হলো, সবগুলাতে এই যে টপ, বটম, রাইট, লেফট, এই সবগুলাতেই আপনার ভ্যালু আছে 0। তো আমি যখন ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি, খেয়াল করেন, আব্বু কেমন আছো? ধরেন কথা বললাম এই জন্য। আচ্ছা শোনেন, শোনা যায় কথা?
আচ্ছা, তো এইখানে ব্লিডটা দেখেন আমি যখন একটাতে ভ্যালু চেঞ্জ করছি, এই চারটারই ভ্যালু চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? এইটার সাথে লিংক করা আছে, এই চারটার সঙ্গে লিংক করা আছে, এই যে এটা হলো লিংক করা আছে, ঠিক আছে? তো লিংক করা অবস্থায় যদি আমরা ক্রিয়েট করি একটা ডকুমেন্ট, দেখেন কি হয়। দেখেন কি হয়। এখন আমি যাকে স্পেসিফিক জিজ্ঞেস করব, সে বলবেন আগের ডকুমেন্ট এবং আমাদের বর্তমান ডকুমেন্ট গুলোর মধ্যে পার্থক্য কোথায়। আমি এগুলা ডিলিট করে দিই, আমাদের এত ডকুমেন্ট দরকার নেই, এত ডকুমেন্ট দরকার নেই। আপনারা বলবেন, যাকে স্পেসিফিক জিজ্ঞেস করব সেই বলবেন যে আগের, আমি জুম করে দিচ্ছি এই জন্য বোঝার জন্য, যে আগের ডকুমেন্ট এবং বর্তমান ডকুমেন্টের মধ্যে পার্থক্য কোথায়। তো এটা কে বলবেন? আমি যাকে বলতে বলবো সে বলবেন। আচ্ছা, এটা বলবেন হলো এই যে দীপ রয় ভাই, আপনি বলেন। আছেন ক্লাসে দীপ রয়? নাই। আচ্ছা, জি বলেন, আপনার আগের ডকুমেন্ট এবং বর্তমান ডকুমেন্টের মধ্যে আমাদের পার্থক্যটা কোথায়? সেটা না ভাই, আমি আপনাকে প্রশ্ন করেছি যে আমি এতক্ষণ ইলাস্ট্রেটরে যে আর্টবোর্ড গুলো নিলাম, সেই আর্টবোর্ড গুলা এবং এই আর্টবোর্ডটার মধ্যে পার্থক্য কোথায় আছে? আচ্ছা, জান্নাতুল বলেন, জান্নাতুল ফেরদৌস আবু, আপনি বলেন। আপনার এই ক্লাসে এই ইয়ে আছেন, আমাদের আর একটা ভাই আছে না দিনাজপুরের, দীপু অধিকারী, বলেন। রাইট, 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 রাইট। এটাই জিজ্ঞেস করছিলাম যে সাইড দিয়ে আমরা একটা রেড বর্ডার দেখতে পাচ্ছি। এই বর্ডারটাই হলো, রেড বর্ডারটাই হলো ব্লিড। কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা কার ক্লাসে কনসেন্ট্রেশন ঠিক কতটুকু। আর খাদেমুল ভাই, আপনার মাইক পুরো ড্যান্স মারতেছে, একটু মাইকটা মিউট করবেন, হ্যাঁ? সেই বিট দিচ্ছে। এইটা গেল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয়। তো সেটা স্টেপে এখন আসতেছি। তো আমরা ফাইল থেকে যদি নিউ নেই, নিউ করে দেখি আমরা কি করতে পারি। এখন আমার প্রয়োজন যে আমি টপ এবং যে বটম আছে এটা আলাদা আলাদা ভ্যালু দিব, লেফট রাইট আলাদা আলাদা ভ্যালু দিব। এর জন্য কি করব, এই দেখেন সেকলের মতন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় লিঙ্ক সাইন। তো এই লিঙ্কটাকে যদি আপনারা উঠায় দেন, দেওয়ার পর আপনি টপ দিলেন 10, আপনি বটম দেন 10, অথবা 8 দেন বা 15 দেন, বড় দিলে বেশি বোঝা যাবে না, ছোট স্ক্রিন তো। লেফট দেন 8, রাইট দেন 5 আছে, 5 থাক। এখন যদি ক্রিয়েট করেন, এখন দেখেন কি হয়। আর এই আর্টবোর্ডটা একটা করে দাও দেখি, মনেই থাকে না। এবার দিব। এখন যদি, এখন যদি খেয়াল করেন, এখন যদি খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন আপনার টপে যতটুকু স্পেস আছে, আপনার লেফটে যতটুকু স্পেস আছে, আপনার রাইটে ততটুকু স্পেস কিন্তু নাই। প্রত্যেকটাতে আলাদা আলাদা স্পেস আছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, ঠিক আছে, এটা যদি বুঝে থাকেন, তাহলে আমাদের আর কিছু বিষয় আছে, এই বিষয়টা একটু আমাদের জানা দরকার। এটা কি বিষয়? এখান থেকে আমরা আর্টবোর্ড এখন করে দিচ্ছি একটা, ঠিক আছে। এগুলা যা আছে আমরা এগুলা ক্লিক করে, লিঙ্ক ক্লিক করে আমরা এগুলো জিরো দিয়ে দিচ্ছি। আমরা এখন কিছু নেব না, আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে, জিরো করে দিলাম। এখন এখানে মোর সেটিং একটা অপশন আছে। এই মোর সেটিং থেকে আপনারা আসলে কি কি নিবেন, মোর সেটিং এ এতক্ষণ যা যা করলেন এখানে এক্সাক্ট সেই জিনিসগুলাই আপনার এখানে ফাইলের নেম দিবেন, এখানে সব কিছু আছে, যে টপ ব্লিড এখান থেকে সেট করবেন, কালার মোড সেট করবেন সব। বাট এইখানে আপনার শুধুমাত্র এক্সট্রা যে জিনিসটা পাবেন সেটা হলো যে এইখানে, বুঝতে পারছেন? এবং এইখানে
একটাও কিন্তু দেখেন রেসপন্সিভ না। কেন রেসপন্সিভ না? কারণ আপনার আর্টবোর্ড হলো একটা। তো আপনারা যখন এখানে দুইটা আর্টবোর্ড দিব, দেখেন এখানে রেসপন্সিভ হয়ে গেছে, এখানে রেসপন্সিভ হয়ে গেছে। তো এটা আসলে কি purpose এ আমরা ব্যবহার করব না, কারণ কারণ এইগুলা হলো আপনার দুইটা আর্টবোর্ডকে প্লেসমেন্ট করার জন্য, নির্দিষ্ট কোন ভাবে আপনি দেখতে চাচ্ছেন সেইটাকে বোঝানোর জন্য এইটা। তো দেখেন এখানে কি, আপনি যখন এখানে দুইটা দিচ্ছেন, দেওয়ার পর আপনি যদি এটা সিলেক্ট করেন, করে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করেন, তাহলে দেখেন কি হয়। বেসিক্যালি এটা দেখেন আমাদের পাশাপাশি দুইটা আর্টবোর্ড আছে, দুইটা আর্টবোর্ড আমাদের পাশাপাশি আছে। তো আমরা এখন যদি আবারও নতুন করে ফাইল নেই, বিশেষ করে আমরা যখন টেমপ্লেট ডিজাইন করি তখন আমাদের এগুলা খুব বেশি কাজে আসে, এই অ্যাডভান্স অপশনটা। তো আমরা যদি এখান থেকে মোড সেটিং এ যাই, মোড সেটিং এ যাওয়ার পর এবার এই পাশেরটাতে ক্লিক করে দেই, তাহলে দেখেন কি হয়। যদি আমরা ক্রিয়েট ডকুমেন্ট করি, এখন দেখেন আপনার ডকুমেন্টটা কিন্তু উপর নিচে এসেছে, খেয়াল করছেন? আর এখানে এসেছে পাশাপাশি। তো আপনার কাজের প্রয়োজন অনুসারে আপনি ডকুমেন্টটাকে পাশাপাশি করতে পারেন, আপনি আপনার প্রয়োজন অনুসারে উপর নিচেও করতে পারেন। বোঝা গেছে? আপনার যখন প্রয়োজন হবে, এটা আপনার যখন প্রয়োজন হবে তখন, এটা ডিপেন্ড করবে আপ টু ইউ, আপনি কিভাবে চাচ্ছেন। শোনেন, স্ট্যান্ডার্ড যখন সাইজ আসছে আমি বলছি যে যখন ডিজাইনে যাব তখন এগুলো বিষয়ে কথা আসবে। ব্লেডের কোনো স্ট্যান্ডার্ড সাইজ নেই, ডিপেন্ড করবে কোন ধরনের ডিজাইন করছেন। কখনো আপনাকে 0.125 নিয়ে দেখাবো ডিজাইন করার সময়, দেখাবো যে ভাই এখানে 0.125 নেন ব্লেড। আবার কখনো কোনো ডিজাইনে বলবো আপনি এখানে 0.5 নেন, ঠিক আছে? তো এটা কোন ডিজাইনে আপনার ডিজাইনের কন্টেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটুকু নিবেন, আপনার কতটুকু নেওয়া প্রয়োজন। বোঝা? রাইট, রাইট, ইয়া। আচ্ছা, তো এখন দেখেন আমাদের ডকুমেন্ট সেটআপটা শেষ। এখন ডকুমেন্ট সেটআপের পর এখন আমরা আসবো টুলে। আসলে এখন টুলে আসতে গিয়ে আপনাদের যারা 2019 ইউজ করেন, আপনাদের অনেকের আমার যত টুল আছে এত টুল থাকবে না, এত টুল থাকবে না। আপনাদের হাতে গোনা কয়েকটা টুল থাকবে, মাথা নষ্ট হওয়ার কিছু নাই। যারা নতুন আছেন তাদের এই সমস্যাটা হবে। আপনারা কি করবেন, একটু কষ্ট করে এখানে যাবেন। এখানে যে আপনাদের যদি এসেনশিয়াল করা থাকে, তাহলে আপনাদের এখানে এই কয়েকটা টুল থাকবে, সব টুল থাকবে না। তখন তো মাথার মধ্যে গরম হয়ে যাবে, কি ব্যাপার, টুল কই গেল। এখান থেকে একটু কষ্ট করে এসেনশিয়াল ক্লাসিক করে দেবেন। এটা বলে দিলাম, তারপরে একদল ভদ্রলোক কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞেস করবে, ভাইয়া আপনার তো মেলা টুল, আমি তো টুল খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সে কথাটা আপনাদেরকে আগেই বলে দিলাম যে টুল হারাই গেলে, টুল সবগুলো না থাকলে কি করবেন। এখন কাজের কথা আসা যাক। কাজের কথা হলো, এইখানে যে টুলটা, এই টুলটাকে আমরা ফটোশপে কি টুল বলেছি? ফটোশপে বলেছি মুভ টুল। চারপাশে চারটা কর্নারের মতন ছিল। এখন আমরা আসলে এত পার্থক্য খুঁজতে যাব না, আমরা ফটোশপটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা এই টুলটাকে বলবো সিলেকশন টুল। সিলেকশন মানে সিলেক্ট থেকে সিলেকশন, এটা হলো বাছাই টুল বলতে পারেন, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা বাছাই করব, বেসিক্যালি আমরা এটা দিয়ে বাছাই করব। দেখেন কিভাবে বাছাই করতে পারি। আমরা শিফট চেপে, শিফট অল চেপে এটা একটা রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নেওয়ার পর আমি এখন আপনার কোন একটা পারপাসে আপনি যাচ্ছেন এই মাঝেরটাকে সিলেক্ট করবেন, কি করবেন? এই সিলেকশন টুল থেকে একটা ক্লিক করেন, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনি এটাকে কালার চেঞ্জ করে দেন। আপনি এটার কালার চেঞ্জ করবেন, সিলেক্ট করেন, করে কালার চেঞ্জ করেন। তো কোনো কিছুকে সিলেক্ট করার জন্য, বাছাই করার জন্য, বা কোনো কিছুকে ফিক্সড করার জন্য আমরা সিলেকশন টুল ইউজ করব। সিলেকশন টুলের পাশে আর একটা টুল আছে, এই টুলটার নাম হলো ডাইরেক্ট সিলেকশন টুল। তো এই দুইটা একই রকম দেখতে, বাট ওই যে বিষয়টা হলো কি জানেন, এ হলো এ আর এরা দুজন ভাই, এ হলো অকর্মা, এ হলো কর্মা।
একে দিয়ে কি হয়, এক ধরনের কাজ হয়, এক জাতীয় কাজ হয়। বাট একে দিয়ে কি হয়, অনেক ধরনের কাজ হয়। এর পাওয়ার কম, এর পাওয়ার বেশি, যেভাবে পারেন মনে রাখবেন। তো এই কি করে, এটার ভিতরে দুইটা টুল আছে। আপনাদেরকে এখানে এসে আবারও একটু স্মরণ করাই দেই যে টুলবারে যে টুলগুলার কর্নারের দিকে অ্যারো সাইন দেখবেন, এই টুলগুলোর ভিতরে আরো অনেক টুল আছে। তো এইখানে যে টুলটা, প্রথম এখানে দুইটা টুল আছে, গ্রুপ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল। আজকে আমরা কথা বলবো ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে। তো এই ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা আসলে বেসিক্যালি কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে এডিট করতে পারি, যেটা আমরা সিলেকশন টুল দিয়ে পারি না। সেটা আবার কেমন জিনিস, সেটা হলো দেখেন, আমি চাচ্ছি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাচ্ছি যে এই রেক্টেঙ্গুলারের এই সাইড বা এই কর্নারটাকে যদি জুম করি, এই কর্নারটাকে আমি রাউন্ড করতে, বাট আমি যখন ড্র্যাগ করছি তখন আমার পুরো রেক্টেঙ্গুলারটাই রাউন্ড হয়ে গেল। কিন্তু আমরা যদি এই কাজটা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, তাহলে দেখেন কি হচ্ছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি হবে, যখন আমরা এরকম সিলেক্ট করলাম, আমরা চারটা, দেখেন চার কর্নারে চারটা পয়েন্ট পাচ্ছি। এই রাউন্ডেড গুলা না, এই পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলোকে বলা হয় অ্যাঙ্কর। এই চারটা পয়েন্টকে বলা হয় একটা করে সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্কর। আপনি চাচ্ছেন যে জাস্ট এই কর্নারটাকে রাউন্ড করবেন, তাহলে কি করবেন, জাস্ট এখানে ড্র্যাগ করেন, ফুল না এরকম ড্র্যাগ করেন, এই অ্যাঙ্করটা ধরলেন, এই অ্যাঙ্করটা ধরে টান দেন, দেখেন এটা সুন্দরভাবে কার্ভ হয়ে গেল। আপনি চাচ্ছেন এইটাকে কার্ভ করবেন, এটাকে ধরেন, ধরে টান দেন, দেখেন খুব সুন্দরভাবে এটা কার্ভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? আচ্ছা, এখন আরেকটা বিষয়, শুধু কি আমরা কার্ভ করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করব না। আপনি এই ডাইরেক্ট সিলেকশন টুলে এখানে ক্লিক করে কিবোর্ডের যদি অ্যারো বাটন প্রেস করেন, দেখেন আমি লেফট অ্যারো প্রেস করছি, আমার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার অ্যাঙ্করটা সরে যাচ্ছে। এখন আমি আপ অ্যারো প্রেস করছি, আমার যে অ্যাঙ্করটাকে আমি সিলেক্ট করেছি ওই অ্যাঙ্করটা উপরে উঠছে, বাট বাকি সব অ্যাঙ্কর কিন্তু তাদের জায়গায় ফিক্সড আছে। দেন আমি এই অ্যাঙ্করটাকে মুভ করতে চাই, আমি এই অ্যাঙ্করে ক্লিক করলাম, করে আমি যদি ডাউন অ্যারো প্রেস করি, দেখেন আমার এই অ্যারোটা নিচে চলে আসছে। তো বোঝা গেছে যে আসলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করতে পারি। এবং আপনারা যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আর একটা বিষয় আসুক, সেটা হলো গ্রুপ সিলেকশন টুলে আমরা যাব যখন আমরা কাজ দেখাবো, গ্রুপ ওয়াইজ যে কাজগুলো দেখাবো। এরপর এই পাশে যে টুলটা আছে, এটা না হলো ম্যাজিক ওয়ান্টেড টুল, যে টুলটাকে আমরা ফটোশপে বলেছি ম্যাজিক টুল। আসলে এই টুলটা কি কাজ করে, তো ম্যাজিক এ সবসময় সব জায়গায় ম্যাজিকই দেখায়, তো এখানে সে কি ম্যাজিক দেখাচ্ছে একটু দেখি। দেখেন আমরা যদি রেক্টেঙ্গুলার নেই, আমরা রেক্টেঙ্গুলার নিলাম, নেয়ার পর আমরা সিলেকশন টুল ক্লিক করে আমরা কিছু শেপ সিলেক্ট করছি। হ্যাঁ, কিছু শেপ সিলেক্ট করছি, এই শেপ গুলোতে আমরা কালার ইউজ করলাম ব্লু কালার। আর কিছু শেপ ক্লিক করি, আমরা এটাতে কালার দিলাম, কি কালার দিব, পিঙ্ক কালার। ঠিক আছে, এখন মনে করেন এটা কোনো আমাদের একটা ডিজাইন, মনে করেন এটা কিন্তু কোনো ডিজাইন না, কিন্তু মনে করেন যে এটা কোনো ডিজাইন। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে ডিজাইনটা তো আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার পিঙ্ক কালারটা পছন্দ না, বা আমার রেড কালারটা পছন্দ না। মনে করেন আপনি গ্রামীণ ফোনের ডিজাইন করতেছেন, গ্রামীণ ফোনের লোগোর মধ্যে কি কি কালার আছে, নাকি কেউ দেখেন নাই গ্রামীণ ফোনের লোগো? আচ্ছা আচ্ছা, স্কাই ব্লু আর হোয়াইট। তো মনে করেন এইটাই আমাদের গ্রামীণ ফোনের লোগো, আপনি ভুল করে ব্যবহার করে ফেলছেন পিঙ্ক আর রেড। এখন গ্রামীণ ফোন আপনাকে বলতেছে স্কাই ব্লু ব্যবহার করো আর তুমি ব্লু ব্যবহার করো, এগুলো রেড পিঙ্ক সরাও। এখন মনে করেন আপনি অনেক বড় ডিজাইন করছেন, অনেক শেপ, এই ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরে কতদিনে কালার চেঞ্জ করবেন, এটা কি সম্ভব না। এই জন্য কি আমাদের ম্যাজিক ওয়ান্টেড টুল এই কি করে,
এক কালার যত কিছু আছে সবকিছুকে সিলেক্ট করে, এক কালার, অন্য কালার কিন্তু না। তাহলে আমরা কি পিঙ্ক কালারটাকে চেঞ্জ করব, তাহলে পিঙ্কের উপরে যদি আমরা ক্লিক করি, দেখেন সব পিঙ্ক আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি সব পিঙ্কে স্কাই ব্লু করে দিলাম বা সায়ান করে দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি আমার সব রেড গুলাকে আমি সায়ান করব, আমি রেডে ক্লিক করলাম, রেডে ক্লিক করে আমরা এখান থেকে সায়ান করে দিলাম। এটা মজার না? কিচ্ছু করতে হবে না, আপনি স্পেসিফিক যে কালারটাকে চেঞ্জ করতে চান জাস্ট ম্যাজিক টুলে ক্লিক করে সেই কালারের উপর চেঞ্জ করেন। আপনি ব্লু চেঞ্জ করতে চান, ব্লুতে ক্লিক করেন, ব্লুতে ক্লিক এখানে আপনার পছন্দের কালার দিয়ে দেন। আমি দিয়ে দিলাম হোয়াইট, হোয়াইটের মাঝে হোয়াইট, সব হারা গেছে। আর আপনি হোয়াইট চেঞ্জ করতে চান, ক্লিক করেন হোয়াইটের উপরে, এখন আপনি কি দিবেন, আপনি সায়ান দিয়ে দেন, সব সায়ান। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের পাশে যে টুলটা আছে ল্যাসো টুল, আমাদের ফটোশপেও ছিল। এই ল্যাসো টুলটাকে এটা দিয়ে আপনি ড্রাগ করে সিলেক্ট করতে পারবেন না, এগুলা খুব বেশি আপনার কাজে আসবে না। সেটা কেমন, আপনি দেখেন আমি এই ল্যাসো টুল যদি সিলেক্ট করি, ল্যাসো টুল সিলেক্ট করে আমি ড্রাগ করছি, দেখেন দেখেন সিলেক্ট হয়ে গেছে। আপনি ল্যাসো টুল সিলেক্ট করে ড্রাগ করেন, এই সিলেক্ট হয়ে যাবে। আপনি এই ড্রাগ করে দাগ দিয়ে দেন, এই এই সব সিলেক্ট হয়ে যাবে। তো এই টুলটা আমাদের খুব বেশি একটা কাজে আসবে না। এখন যে টুলটাতে যাব, এই টুলটা আমাদের খুবই কার্যকারী একটা টুল, এবং একটু মস্তিষ্ক মাথা ঠান্ডা করে টুলটা বিহেভিয়ার সম্পর্কে বুঝবেন বা টুলটা কি কাজ করছে সেটা আপনারা একটু দেখবেন। তো এই টুলটার নাম হলো পেন টুল। এই টুলটার ভিতরে বেশ কিছু টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখানে তিনটা টুল আছে, ঠিক আছে, এখানে তিনটা টুল আছে। তার মধ্যে প্রথম যে টুলটা পেন টুলটা, ভাই আপনি এই পেন টুলে যত বেশি এক্সপার্ট হতে পারবেন, ডিজাইন আপনার জন্য তত বেশি ইজি হয়ে যাবে। আপনি এই পেন টুল ভাই পারবেন না, আপনার জন্য অ্যাটলিস্ট আপনি যদি ইলাস্ট্রেশন করতে যান, ইলাস্ট্রেশন আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই পেন টুলটা আপনার ফটোশপের পেন টুলের মতন বিহেভিয়ার আপনার সঙ্গে করবে না। ফটোশপের চেয়ে এর বিহেভিয়ার একটু ভিন্ন, একটু আলাদা। তাহলে এই টুলটা আমরা কিভাবে ইউজ করব? তো এই টুলটা বোঝানোর জন্য বা এই টুলটা শেখানোর জন্য আমি আপনাদেরকে কিছু ওয়ার্কশিট দেব, যে ওয়ার্কশিট গুলোতে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। দেখি আমার ওয়ার্কশিট গুলো, বলেন এগুলোর নাম কি, কে বলতে পারবেন? কি এগুলা? বিড়াল তো অবশ্যই, কিন্তু বিড়ালের নাম কি বলেন তো, বলতে পারবেন? কিউট বিড়াল বলতে পারবেন না? বিড়ালের নাম না জানলে হবে? এটা হলো, এই বিড়ালগুলোকে বলা হয় পার্সিয়ান। শিখে রাখেন, কাজে দিবে। পার্সিয়ান, পার্সিয়ান। হবে হবে, আসতেছি আপনার কাছে। ওয়ার্কশিট, ওয়ার্কশিট আছে কি, কই যে আছে? সমস্যা নেই ভাই, হবে হবে, সমস্যা নেই, হবে। এটা ওয়েট এন্ড সি। আচ্ছা, ওয়ার্কশিট এখানে নাই, কারণ একটা ওয়ার্কশিট আগে নেই, তারপর
দেখেন আমরা এই ওয়ার্কশিটটাতে আপনাদেরকে কাজগুলো দেখাবো, এবং আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনাদের এই পেন টুলের উপরে, একটা ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে? বেজিয়ার, ওই ওয়েবসাইটে আপনারা আপনারা ওইখানেও যে শিখতে পারেন এই পেন টুলটা কাজে দিবে, বুঝছেন? ওই ওয়েবসাইটটা অনেক হেল্পফুল একটা ওয়েবসাইট, আপনারা চাইলে ওইখানে দিয়েও করতে পারেন। তো দেখেন পেন টুল দিয়ে আমরা করতে গেলে আমরা এখানে নিলাম, নিয়ে এখান থেকে ফিল আছে, আমরা ফিল থেকে এটাকে স্টক করে দেবো। ফিল কালারটাকে কি দেই, ব্লু দিতে পারি অথবা রেড দিতে পারি, আমি রেড দিচ্ছি বোঝার জন্য। এটাকে আমরা রিভার্স করে স্টক করে দিচ্ছি, স্টকটাকে একটু মোটা করে দিই। 5 পিটি দিলাম, 5 পিটি দেওয়ার পর এটা করার সময় কোনো সমস্যা নেই, অনেক স্মুথলি হয়ে যাবে। দেখেন অনেক স্মুথলি আপনি এটা করতে পারছেন। দেখেন অনেক স্মুথলি এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনাদের ঝামেলা হবে এই পেনটা ছাড়বে না, এই ছাড়তেছে না। দেখেন কি করবেন, পেন না ছাড়লে আপনি যদি সিলেকশন টুলে ক্লিক করেন আপনার পেন ছেড়ে দিবে, পেন আপনার ছেড়ে দিবে। এখন এই সিলেকশন টুলে বারবার যাওয়া, আপনি আবার নিচেরটাতে আসবেন, তাহলে আবার আপনাকে এসে এখানে সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে? এই দেখেন সিলেক্ট করতে হচ্ছে, এই যে সিলেক্ট করতে হচ্ছে। এখন আপনি নিচেরটাতে আসবেন, আবার এখানে যাবেন, এত বারবার এই ঝামেলায় থাকাচ্ছে। আপনি কি করবেন, কিবোর্ডের ইএসসি বাটন চাপবেন, আপনার পেন ছেড়ে দিবে। ইএসসি বাটন চাপলে আপনার পেনটা আপনাকে ছেড়ে দিবে। এখন কথা হলো, পেন তো আপনারা নিতে হবে না, পেন তো সিলেক্টই আছে, পেন তো সিলেক্টই। এখন এই কার্ভ ফটোশপে যেমন করে করছিলেন, এইখানে কি এখন এরকম করে করবেন? এরকম করে টুকুস টুকুস করে ক্লিক করে কতদিনে করবেন? এবং করলেও কার্ভ হবে না, কর্নার ইএসসি। তো আপনারা এই কার্ভ গুলো প্রপারলি হবে না, তো এখানে কার্ভ গুলো প্রপারলি করার জন্য আপনাকে কি করতে হবে, এই কাজটুকুর জন্য আপনাকে পেন টুল খুব ভালোভাবে বুঝতে হবে। এই কার্ভ গুলোর জন্য, এই কার্ভ গুলো যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে ফটোশপ, ইলাস্ট্রেটর আপনার জন্য ইজি হয়ে যাবে। যদি কার্ভ প্রপারলি করতে না পারেন তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাবে। এই কার্ভ গুলোর জাত কি, কি ধরন, এখানে দেখেন ক্লিক করে আপনি এই পয়েন্টে ক্লিক করে মাউসের লেফট বাটন চাপা অবস্থায় আপনি টান দেন, দেখেন হ্যান্ডেল বের হয়ে গেছে। হ্যান্ডেল বের হয়েছে, দেখেন তো বের হয়ে গেছে। তো এই হ্যান্ডেল বের হওয়ার পরেই কাজ শেষ না। এই হ্যান্ডেলটাকে আপনি স্ট্রেট রাখার জন্য যদি শিফট চাপে ধরেন তাহলে এটা স্ট্রেট থাকবে, দেখেন স্ট্রেট। এখন দেখা যাচ্ছে আপনি সবই করলেন, শিফট চেপে আপনি এখানে ক্লিক করে নিচ দিকে টান দিছেন, কিন্তু এই কার্ভ কিন্তু আর হবে না উপর দিয়ে, কারণ আমার কার্ভ আছে উপর দিয়ে। আপনি যদি নিচ দিকে টান দেন, দিয়ে যতই আপনি সরি এখানে ক্লিক করে উপরে টানেন না কেন, এই কার্ভ এক্স্যাক্টলি হবে না। তাহলে কি করতে হবে, আপনি মাথায় রাখবেন কার্ভ যেদিকে হ্যান্ডেল বের করার পর আপনাকে ঠিক সেই দিকে উঠতে হবে। যেহেতু আমাদের কার্ভ উপর দিকে, আমরা এখানে প্রেস করে শিফট চেপে ধরে উপরের দিকে টান দিব, টান দিলাম, আমার হ্যান্ডেল বের হয়ে গেছে। দেন এখন আমাদের কার্ভ নিচ দিকে আছে, আমি এখানে ক্লিক করে শিফট চেপে নিচের দিকে কার্ভ টান দিচ্ছি। আমার না মিলুক সমস্যা নেই, মিলার আমার দরকার নেই, আমার হ্যান্ডেল আগে হোক। তারপর আমার আবার উপর দিকে কার্ভ আছে, আমি এখানে এসে শিফট চেপে আমি আবার উপরের দিকে নিলাম। দেন নিচ দিকে আছে, আমি এখানে শিফট চেপে, দেখেন এখানে এক্স্যাক্টলি সোজা হয়ে গেছে, আমি শিফট চেপে নিয়ে গেলাম। এখন কথা হলো ভাই মিললো না, যে কেমনে মেলা যায়? আমরা ইএসসি চেপে ছেড়ে দিই। এখন কেমনে আমি মেলাবো? মেলার জন্য আমার কি করতে হবে, আবার ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। যাওয়ার পর আমরা যখন এই অ্যাঙ্কর গুলোতে ক্লিক করব, দেখেন আমার হ্যান্ডেল গুলো আবারও দৃশ্যমান, দৃশ্যমান না? দেখেন তো হ্যান্ডেল আবারও আমার দৃশ্যমান। এখন আপনি কি করবেন, এই যে এইটা ধরেন, এটা ধরে শিফট চেপে এটাকে একটু উপরে তোলেন, দেখেন আমি উপরে তুলছি। এখন এইটাকে আমি শিফট চেপে একটু নিচে নামাই, দেখেন এটা তো আমার অলরেডি মিলে গেছে এবং
এটা যদি একটু 19-20 করতে চাই তাহলে এটাকে সামান্য একটু শিফট চেপে আমি নামায় দিচ্ছি। আমার কি মিলে গেছে? আজকের ঠিক এতটুকুই। এটা যদি আপনারা এক্স্যাক্টলি ওয়ার্কশিট গুলো কমপ্লিট করতে পারেন, আরো কিছু আমি ওয়ার্কশিট আপনাদেরকে দিব, তাহলে মনে হয় পেন টুল আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। কিন্তু কিন্তু এই আমি ঠিক যেভাবে মিলাইলাম আপনাদের কাছে মনে হয় না যারা নতুন আছেন তাদের কাছে এত স্মুথলি মিলে যাবে। ঠিক আছে, আই হোপ আপনারা প্রত্যেকেই অনেক ব্রিলিয়ান্ট।